নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি সুচন্দ্রা চক্রবর্তীর কলমে অমাবস্যার রাতে। তবে শুরু করা যাক। সুমি, তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে কিন্তু এবার। এই তো অভ্র, আর জাস্ট 5 মিনিট ওয়েট করো। আমার হয়েই এসছে। আসলে বুঝতেই তো পারছো, গ্রামের রাস্তা, তাই বেশি রাত করতে চাইছি না। এমনিতেই এখন 4টে বাজে, গ্রামে ঢুকতে ঢুকতে 9টা বেজে যাবে। অভ্রদীপ আর সুমনার বিয়ে হয়েছে মাস দুয়েক হলো। কর্মসূত্রে অভ্রদীপ কলকাতায় থাকে। ওদের দেশের বাড়ি বর্ধমানের এক অখ্যাত গ্রাম চন্দ্রপুরে। বিয়ের পর থেকেই অভ্রদীপের বাবা মা পলাশবাবু আর শিলাবতী দেবী বারবারই ছেলেকে বলেছেন যেন নতুন বৌমাকে নিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আসছে, কিন্তু কাজের ব্যস্ততায় অভ্রের সময় হয়ে উঠছিল না। এতদিন পর অফিসের ছুটি পাওয়া গেছে, তাই রওনা হচ্ছে চন্দ্রপুরের দিকে, সুমনাকে সঙ্গে নিয়েই। এমনিতেই গ্রামের কাঁচা রাস্তা, সেভাবে আলো নেই, তার ওপর পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। তাই অভ্র তাড়া দিচ্ছে সুমনাকে। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরোলো অভ্র সুমনা বাড়ির গাড়িটাই নিয়ে। ড্রাইভার যদিও আছে, তবুও অভ্রর ইচ্ছা ও নিজেই ড্রাইভ করে নিয়ে যাবে সুমনাকে। গাড়ি চলতে লাগলো। মহানগরীর ব্যস্ত রাস্তার ওপর দিয়ে চলতে লাগলো গাড়ি, আর গুনগুন করে গল্প করতে লাগলো সদ্য বিবাহিত দুই যুবক যুবতী। ধীরে ধীরে আলোকোজ্জ্বল সরণি পেরিয়ে কাঁচা লালচে রাস্তা ধরল গাড়ি। আজ অমাবস্যা। এতক্ষণে আলোর দাপটে অমাবস্যার মায়াজাল চোখে পড়েনি ওদের, কিন্তু লালচে কাঁচা রাস্তা ধরতেই অমাবস্যার মোহময়ী রূপ হাতছানি দিতে লাগলো ওদের। সুমনার হঠাৎ যেন মনে হলো এ যেন রাত নয়, অপার রহস্যময়ী এক নারী, যে কেবলমাত্র আহ্বান করে চলেছে তাকে তার নিজের দিকে, অন্য অজানা শক্তিতে আকর্ষণ করছে নিজের দিকে। ওভাবে কি দেখছো সুমি জানলার বাইরে? অভ্র হাসি মুখে প্রশ্ন করলো তাকে। জানো অভ্র, শহরে বড় হয়েছি তো ছোট থেকে, অমাবস্যার অন্ধকার কথাটা শুনেছি বটে, কিন্তু নিজের চোখে দেখার সুযোগ হয়নি সেভাবে। কে বলবে শুধু জ্যোৎস্না রাতি সুন্দরী, অমাবস্যার অন্ধকারের সৌন্দর্যই বা কম কি? বাহ, তুমি তো বেশ প্রকৃতিপ্রেমী। বাঁকা হেসে বলল অভ্র। তা বলতে পারো, একগাল হাসল সুমনা। জনবসতিহীন নিস্তব্ধ রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে অভ্রদের গাড়ি। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। রাত তখন সবে 8টা, অথচ চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে গভীর রাত। আর ঘণ্টাখানেক, তারপরেই চন্দ্রপুর ঢুকবো আমরা, অভ্র বলল। আচ্ছা অভ্র, দেশের বাড়িতে কে কে আছে গো? সে তো তুমি গেলেই দেখতে পাবে ডার্লিং। অভ্র মুচকি হেসে বলল। এটা না হয় থাক সিক্রেট। ভ্যাট, তোমার সবেতেই খালি আর কি। সুমনা অভ্রর বাঁ হাতটা ধরে বলল। বলোই না অভ্র। অভ্র হেসে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ সাদা শাড়ি পরিহিতা এক নারী চলে এলো তাদের গাড়ির সামনে। কোনো রকমে ব্রেক কষল অভ্র। তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো অভ্র আর সুমনা। সাদা শাড়ি পরিহিতা ওই যুবতী পড়ে গেছে গাড়ির ধাক্কায়। সেভাবে কিছু হয়নি, তবে পড়ে গিয়ে তার হাত পা ছড়ে গেছে, তাই তাড়াতাড়ি তুলল তাকে। আপনার লাগেনি তো? উদ্বিগ্ন স্বরে সুমনা প্রশ্ন করল। এইভাবে কেউ রাস্তা পাইয়ে পার হয়? একটু দেখে শুনে চলবেন তো, অভ্র বলল। আপনারা এত ব্যস্ত হবেন না, যুবতী হেসে বলল। আমি ঠিকই আছি, কিন্তু এই নির্জন রাস্তায় আপনি একা একা কী করছেন? ধুস, কী যে বলেন, কোথায় নির্জন? এখানে তো দিব্যি লোক বসবাস করে। ওই দেখুন, বলে মেয়েটি আঙুল দেখালো। ওর আঙুল বরাবর তাকিয়ে দেখল একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে অনেক দূরে। স্মিত হেসে মেয়েটি বলল, ওখানেই আমার বাড়ি। আচ্ছা চলুন, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি, অভ্র বলল। আপনি ইনজিওর্ড হয়েছেন, একা যেতে ততটা অসুবিধে হতেও পারে। আচ্ছা বেশ, চলুন তবে। মেয়েটিকে অনুসরণ করে এগোতে লাগলো ওরা। প্রায় 10 মিনিট হাঁটার পর ওরা পৌঁছলো
একটা বিশাল রাজবাড়ি, চারিদিকে আলোয় ঝলমল করছে। এটাই আমাদের বাড়ি, আসুন ভেতরে আসুন আপনারা। মেয়েটি বসার ঘরে নিয়ে এলো ওদের দুজনকে। সেখানে এক প্রৌঢ় বসেছিল। ইনি আমার বাবা সূর্যনারায়ণ চৌধুরী, আর বাবা এনারা হলেন অভ্র আর সুমি বলেই সবটা খুলে বলল মেয়েটি। আপনি আমাদের নাম জানলেন কি করে? আমরা তো আপনাকে বলিনি, অবাক গলায় প্রশ্ন করল অভ্র। আমায় সরাসরি বলেননি ঠিকই, কিন্তু রাস্তায় আসার পথে আপনারা নিজেদের একে অপরকে নাম ধরে ডাকছিলেন, তাই জানতে পারলাম। স্মিত হাসল মেয়েটি। আচ্ছা, এই ব্যাপার। তবে আপনার একটু ভুল হয়েছে। কী রকম? আমার নাম অভ্রদীপ আর ওর নাম সুমনা। আমরা একে অপরকে সংক্ষিপ্ত নামে ডাকি, আপনি যেটা শুনেছেন। আচ্ছা বাবা, বুঝলাম। সূর্যবাবু হেসে বললেন, আমরা অনেক দূর থেকে আসছি জার্নি করে, ক্লান্ত হয়ে পড়েছ, এখন বসো তো। আর ওরু মা, তুই বা কেমন বল দেখি, এদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। না না আঙ্কেল, আমাদের নিয়ে ভাববেন না, আমরা ঠিক আছি একদম, অভ্র বলল। আর বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আপনার নামটাই তো জানা হলো না। আমি অরুণিমা সেন। মা বাবা অরু বলে ডাকে। সেন? হ্যাঁ বাবা, আমার মেয়েটা আসলে বিবাহিত, কিন্তু আমার কাছেই রেখেছি অন্যান্য নানা কারণে। সেসব অনেক গল্প পরে বলা যাবে তোমাদের, কেমন? আচ্ছা আঙ্কেল, তাই হবে। হ্যাঁ গো বাবা, মা কই? এসে থেকে তো মাকে দেখতে পাচ্ছি না। গেস্ট রুম পরিষ্কার করছিলাম রে। অভ্রদীপ আর সুমনা তো আজ এই ঘরেই থাকবে, সেই জন্য, এক প্রৌঢ়া এসে বললেন। তা বেশ করেছো মা। অরুণিমা সুমনাদের দিকে ফিরে বলল, এই হলো আমার মা সান্ত্বনা চৌধুরী। আচ্ছা, কিন্তু একটা জিনিস বলুন তো আন্টি, আপনি তো একবারও বসার ঘরে আসেননি, তাহলে আমাদের কথা জানলেন কি করে? রান্নাঘর থেকে বাবা, রান্না করছিলাম আর তখনই তোমরা এলে। আসলে রান্নাঘর থেকে বসার ঘরটা পুরো দেখা যায়, সব কথা শোনাও যায়। বাহ, এ তো চমৎকার ব্যাপার, সুমনা বলল। কিন্তু আন্টি, আমরা রাত এখানে থাকতে পারবো না। এখান থেকে আর কয়েক ঘন্টা গেলেই আমাদের বাড়ি। কোথায় যাবে? চন্দ্রপুর? হ্যাঁ, আমরা চন্দ্রপুরেই যাব, কিন্তু আপনি কিভাবে জানলেন বলুন তো? হতবাক কণ্ঠে মুখ চাওয়াচাই করল অভ্র আর সুমনা। অত অবাক হওয়ার কিছু নেই, সূর্যবাবু হেসে বললেন। এখান থেকে ঘণ্টাখানেক দূরে মানুষের যোগ্য বসবাস ওই একটাই, চন্দ্রপুরই আছে। মানে? সুমনা অবাক হয়ে জিজ্ঞেস করল। সুমি, তুমি জানো না, আসলে চন্দ্রপুরের আশেপাশে অনেক দূর পর্যন্ত কোথাও কোনো বসতি নেই। চন্দ্রপুর একটা বিচ্ছিন্ন গ্রাম বলা চলে, সেটাতেই যাচ্ছি আমরা। ও আচ্ছা, কিন্তু আঙ্কেল, আমাদের প্লিজ রাতে এখানে থাকতে বলবেন না। আসলে দেশের বাড়ির সকলে বসে আছে নতুন বৌমাকে দেখবে বলে। তা বেশ, তো কাল সকালটা হোক, তারপরেই না হয় যেও তোমাকে বৌমাকে নিয়ে, সান্ত্বনা দেবী বললেন। অভ্রদীপ কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু সুমনা সে রাতে আর রাস্তায় বের হতে ইচ্ছা করছিল না, তাই সুমনার কথায় শেষমেশ রাজি হয়ে গেল অভ্র। সুমনা আর অভ্র রাতে ডিনার করবার পর অরুণিমা আর সান্ত্বনা দেবী বললেন, অভ্র, তুমি গেস্ট হাউসের দিকে যাও। বাবা, সুমনা একটু পরেই যাচ্ছে। কিন্তু কেন আন্টি? কেন আবার? তোমার বউ কি পড়ে আছে দেখেছো? একখানা ভারী বেনারসি, ওটা পরে ঘুমোতে পারবে ও। সেজন্যই একটা হালকা শাড়ি দিচ্ছি ওকে, সেটা পরে ও আরাম পাবে। সুমনা একরকম জোর করেই অন্দরমহলে নিয়ে গেল অরুণিমা আর সান্ত্বনা দেবী। তারপরেই অরুণিমার ঘরে ওকে আনেই ঘরের দরজার ছিটকিনি দিয়ে দিল মা আর মেয়ে। এ কি, আপনারা হঠাৎ দরজাটা? বলবো মা, সবই বলবো, আগে তুমি বসো দেখি, বলেই সুমনাকে পালঙ্কে বসিয়ে দিল ওরা। তারপরেই হঠাৎ সুমনার হাত থেকে ফোনটা কেড়ে নিল অরুণিমা। তারপরেই ফোনটা ঘাঁটতে লাগলো। এ কী করছেন এটা আপনি? আপনাদের ইচ্ছের মতোই, মোটামুটি অসুবিধে হচ্ছে না, কিন্তু আমার আমার উদ্দেশ্য ভালো না খারাপ সেটা তো একটু পরেই টের পাবে তুমি। মানে? দেখুন, আমি কিন্তু চিৎকার করব। কি চান কি আপনারা? বেশ, চিৎকার করবে, আগে একটা ভিডিও দেখে নাও।
তারপর বাকিটা যা ইচ্ছা করো বলেই সুমনার মোবাইলটা ওর হাতে ধরিয়ে দিল অরুণিমা। মোবাইলে একটা ভিডিও চলছে। ভিডিওতে অভ্র আর অভ্রর মা বাবাকে দেখা যাচ্ছে, কিন্তু একটা কথোপকথনও চলছে এদের মধ্যে। সাউন্ডটা বাড়িয়ে দিল সুমনা। তারপর ভালোভাবেই স্বামী আর শ্বশুর শাশুড়ির কথোপকথন শুনতে লাগলো সুমনা। হতবাক হয়ে গেল ও। 30 মিনিটের ভিডিওটা ছিল সেটা। ভিডিওর কথোপকথনের সারমর্ম এটাই যে অভ্র আর তার মা বাবা সুমনাকে খুন করতে চায়। বিয়ের পর বারবারই দায়ী করা সত্ত্বেও সুমনা বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের পণ আদায় করতে অস্বীকার করেছে সে। সুমনা এও জানতে পারল ভিডিওটা থেকে যে আসলে আজ অভ্র সুমনাকে চন্দ্রপুর নিয়ে যেত না। চন্দ্রপুর আসার ঠিক আগেই একটা নদী আছে। সেই নদীটার দিকে সচরাচর কেউ আসে না, কারণ সেটাতে জনবসতিহীন। অভ্রদের প্ল্যান ছিল সুমনাকে খুন করে সেই নদীর জলেই ভাসিয়ে দেবে। গোটা ভিডিওটা দেখে শিউরে উঠল সুমনা। হতাশ হয়ে মেঝেতে বসে পড়ল। বোন, এটা ভেঙে পড়বার সময় নয়। যত তাড়াতাড়ি সম্ভব তোমায় ওই শয়তান তার হাত থেকে পালাতে হবে, নইলে ও তোমায় ছেড়ে দেবে না, চিন্তিত গলায় বলল অরুণিমা। কিন্তু একটা কথা বলুন তো, এই ভিডিওটা তো আমার মোবাইলেই ছিল, আপনারা এটা কোথা থেকে পেলেন? এসব সময় নয় সুমনা, সান্ত্বনা দেবী বললেন। এখন থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও। সুমনা তখন কথা বলবার মতন অবস্থায় ছিল না। অরুণিমা কোনো রকমে ওকে রাজবাড়ির বাইরে নিয়ে এলো। অভ্র তখন গেস্ট রুমে। বাইরে একটা গাড়ি দাঁড়িয়েছিল আর ড্রাইভারও ছিল। অরুণিমা সুমনাকে বলল, ভয় নেই, এ আমাদের রাজবাড়িরই গাড়ি, আর ও শ্যামলাল, আমাদের পুরনো ড্রাইভার। সে রাতে সুমনার বাপের বাড়ির গেটেই নামিয়ে দিয়েছিল তাকে। তখন রাত প্রায় শেষ হতে চলেছে। সুমনার গাড়ি থেকে নেমে এলো। আপনি এতটা দূর কষ্ট করে এলেন আমাদের পৌঁছে দিতে, ভেতরে আসুন না। না দিদিমণি, আমার কাজ ছিল নিরাপদে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া। আমার কাজ শেষ, আমি আসছি। শ্যামলাল গাড়ি নিয়ে চলে গেল। পরের দিন সকালে নিউজ চ্যানেল খুলেই চমকে উঠেছিল সুমনা। চন্দ্রপুর থেকে ঘণ্টাখানেক দূরে এক জঙ্গলে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। তার আইডি কার্ড দেখে জানা গেছে তার নাম অভ্রদীপ জানা। কলকাতার এক বেসরকারি অফিসে সে কর্মরত ছিল, আর মৃত্যুর কোনো কারণ সঠিকভাবে পাওয়া যায়নি। শুধু দেখা গেছে চোখ দুটো তার ঠিকরে বেরিয়ে এসছে। সম্ভবত ভয়েই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছে পুলিশ। এই ঘটনার অনেক দিন পর একবার সেই রাজবাড়ির খোঁজ নিয়েছিল সুমনা। কিন্তু কোথায় রাজবাড়ি? সেখানে শুধুই ভগ্নাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। চন্দ্রপুর গ্রামে সে গিয়ে সেই রাজবাড়ির ব্যাপারে জানবার জন্য সেখানে স্থানীয়দের মুখে সে শোনে যে জানতে পেরেছিল তা হলো 40 বছর আগে সত্যিই এটা রাজবাড়ি ছিল। সেখানে জনবসতিও ছিল, কিন্তু হঠাৎই ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা। শোনা যায় সে বাড়ির একমাত্র মেয়ে অরুণিমা মারা যায় শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির লোকেরা চক্রান্ত করে তাকে খুন করেছিল। একমাত্র মেয়ের আত্মহত্যায় বা অপমৃত্যুতে সহ্য করতে পারেনি বাবা মা। শোনা যায় তারাও মেয়ের চিতায় আগুনে ঝাঁপ দিয়েছিল। আর সেই ঘটনার কিছুদিনের মধ্যেই অরুণিমার শ্বশুর বাড়িতেও এক বীভৎস অগ্নিকাণ্ড হয়েছিল। সুমনা আজও অরুণিমা, সূর্যবাবু, সান্ত্বনা দেবীকে ভুলতে পারেনি সেই অমাবস্যার রাতকেও। শেষ হলো আজকের গল্প। নমস্কার।